সুধী দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি জিটিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি ডক্টর পাপিয়া আফরোজ সৌমিক। ফিজিওথেরাপি বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি চিকিৎসা। ফিজিওথেরাপির মাধ্যমে দীর্ঘদিনের কোমর ও হাঁটু ব্যথায় খুব সহজেই সুস্থতা পাওয়া যায়। আজকে আমরা আলোচনা করব সেই ফিজিওথেরাপি নিয়ে। আমাদের আলোচনার বিষয় অপারেশনবিহীন হাঁটু ও কোমর ব্যথায় ফিজিওথেরাপির আধুনিক চিকিৎসা। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার এস চক্রবর্তী, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট, প্রধান কনসালটেন্ট, এসপি হসপিটাল ঢাকা, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। শুভ সকাল স্যার, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি স্যার। অনুষ্ঠানের শুরুতেই আমরা ফিজিওথেরাপি নিয়ে কথা বলছিলাম। বর্তমান সময়ে ফিজিওথেরাপি কিন্তু খুবই জনপ্রিয় একটি চিকিৎসা। এই ফিজিওথেরাপিটাকে জনপ্রিয় করার পেছনে আপনার অবদান অনেকটা আমরা জানি, সে জার্নিটা একটু শুনতে চাই স্যার। থ্যাংক ইউ সুন্দর প্রশ্নের জন্য। আমি আসলে 2001 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করে প্রথমে প্র্যাকটিসের জন্য যখন বাইরে বের হলাম সিআরপি থেকে গ্রাজুয়েশন করেছিলাম। তারপরে তো আসলে ওই সময় 2001 সালে সে ফিজিওথেরাপি নামটাই অনেকে শোনে নাই। অবশ্যই সেখান থেকে আর কি আমার চেষ্টা আস্তে আস্তে মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে প্রচারণা করে আজকে কিন্তু ফিজিওথেরাপি দেশে না শুধু বিদেশেও কিন্তু খুবই জনপ্রিয়। 2001 সালে কিন্তু বিদেশেও জনপ্রিয় কম ছিল, মানে এতটা প্রচার ছিল না। বাট আমাদের সাথে সাথে সারা পৃথিবীতে কিন্তু এখন অনেক ডেভেলপড, বাট আমি মনে করি বাংলাদেশে বেশি ডেভেলপ করতে পেরেছি আমরা অন্যান্য দেশের তুলনায়। ভালো ট্রিটমেন্ট এখন ফিজিওথেরাপিতে, কারণ দেখা যাচ্ছে ফিজিওথেরাপি এমনই একটা চিকিৎসা ব্যবস্থা, মেডিকেল সায়েন্সের প্রতিটা রন্ধ্রে প্রতি শিরা উপশিরায় ফিজিওথেরাপি কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা এখন যে পর্যায়ে আছে আগামী 20 বছর পরে এটা আরও 100 গুণ বেশি ডিমান্ড বেড়ে যাবে। কারণ কি, মানুষ একটা সময় কিন্তু ফিজিওথেরাপির কাছে সরাসরি যেতে বাধ্য হবে, কারণ উপায় নাই। কারণ দেখেন, মানুষ কিন্তু বারবার প্রতারণার শিকার হচ্ছে। প্রচুর রোগী আছে যারা সঠিক চিকিৎসার পরও ডিসএবিলিটি চলে আসছে। তো বলছে যে যেমন অপারেশনের পরে ডিসএবিলিটি চলে আসে, অপারেশন হয়তো আপনার জীবনটাকে বাঁচিয়ে দিয়েছে, সেভ করেছে, কিন্তু অচল করে থুয়েছে শুধুমাত্র এই ফিজিওথেরাপির অভাবে, যেটা আমরা হচ্ছে রিহ্যাবিলিটেশন। সো মেডিকেল সায়েন্সের রিহ্যাবিলিটেশন একটা বিগ পার্ট। প্রত্যেকটা ডিপার্টমেন্টেই রিহ্যাবিলিটেশন দরকার। যেমন গাইনি রিহ্যাবিলিটেশন দরকার আছে, তেমনি অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন দরকার আছে, নিউরো রিহ্যাবিলিটেশন দরকার আছে, কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন দরকার আছে, জেডিয়াট্রিক রিহ্যাবিলিটেশন দরকার আছে। মানে সব সেক্টরে কিন্তু আমরা কিন্তু আগে শুধু জানতাম হাড় ভেঙে গেলেই শুধুমাত্র রিহ্যাবিলিটেশনের দরকার হয়, কিন্তু না, এ টু জেড। যেমন একটা বাচ্চা জন্ম নিচ্ছে ডিসেবল হয়ে, অনেক বাচ্চা আছে জন্মের সময় বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ করছে। সো ওই সময় যদি আপনি সঠিক চিকিৎসা পান, তাহলে ওই বাচ্চাটা কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। কিন্তু আমরা কি দেখেছি যে একটা সেরিব্রাল পালসি বাচ্চা 10 বছর বয়সে ধরা পড়েছে, 10 বছর বয়সে সে ফিজিওথেরাপি দেওয়ার জন্য তাকে সাজেস্ট করা হয়েছে। তো 10 বছরের মধ্যে টেন্ডন শর্ট হয়ে গিয়েছে, নি জয়েন্ট স্টিফ হয়েছে, মাসেল ওয়াস্টিং হয়েছে, মাসেল কন্ট্রাকচার হয়ে গিয়েছে, পরবর্তী সারা জীবনের জন্য সে ডিসেবল হয়ে ঘরে পড়ে আছে। এরকম প্রচুর বাচ্চা আছে দেখবেন। কিন্তু এখন যদি যেসব বাচ্চা জন্ম হচ্ছে 6 মাসের মধ্যে কিন্তু বোঝা যায় বাচ্চাটা স্বাভাবিক না অস্বাভাবিক, উইদিন 6 মান্থস। 6 মাসের মধ্যে ট্রিটমেন্টটা শুরু করতে হয়। স্যার, আমাদের একটি ফোন কল রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার নামটি বলে আমাদের প্রশ্ন করুন। আমার বয়স 48। জি, আপনার সমস্যার কথাটি বলুন। সমস্যার কথা এই যে আমরা পিএলআইডি রোগী যারা, জি, মানে L3 L4 L5 S1 জেনেটার স্পাইনাল ক্যানাল এপি, জি, স্পাইনাল ক্যানাল ডিমেটার এপি, যেটা তাহলে আমাদের কি রোগার ক্ষেত্রে কোনো নিষেধ আছে? আর প্রশ্ন হচ্ছে যে এর সঙ্গে কাশির কোনো সম্পর্ক কিংবা নিঃপেট ব্যথা করা, তলপেট বা ব্যথা করে, জি, আর গলা শুকে শুকে ওঠে, যাই হোক এই পরামর্শগুলো খারাপ থেকে আমি নিব। আর এই যে যেটা স্পাইনাল ক্যানাল ডিমেটার এটি বলে, মানে আমার ক্ষয়ক্ষতিটা কি হয়েছে, আমার হাড়ের না আমার রগের? স্যার একটু আমাকে বুঝে বলবেন আপনার এখন কি সমস্যা হচ্ছে? কোনো সমস্যা আছে কিনা আপনার? সমস্যা আমার ব্যথা এখন, মানে আমি ঘুমাইবার গেলে পুরো শরীরে ব্যথা হয়ে যায়। সারাদিন একটু একটু করে কোমর ব্যথা করে। মানে অর্থোপেডিক ফিজিওথেরাপিস্ট দেখাছিলাম, উনি বলছিল যে একটা ফিজিওথেরাপি ডাক্তার দেখানোর জন্য। তা আমাকে ফিজিও সেন্টারে নিয়ে গেছিল, ওখানে যে থেরাপিটা দেয় 15 দিন দিছিলাম। যাই হোক প্যাড দেয় কোমরে, দিয়ে ইলেকট্রিক শক আর লাইট দেয় কিছুক্ষণ হিট। আর তারপরে আবার কি মনে করেন যে সাইকেল চালানোর প্র্যাকটিস করাই,
মানে আমার ঘাড়ের রগও ডিসকলাপস হয়েছে, আবার কি হয়েছে স্যার আমার বুঝে বলছে যে আমার ইনজুরি কে যেটা এখন কি জেল বের হওয়ার মতন পয়েন্টে গেছে নাকি একটু বুঝে বলবেন স্যার? জি ধন্যবাদ অসংখ্য আপনাকে। ধন্যবাদ। উত্তর প্রথমত যে ডিসপোলাপস হলে নামাজের সাথে রোজার সাথে কোনো সমস্যা নাই, রোজা অ্যাজ ইউজুয়াল করতে পারবেন। নামাজ পড়ার ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিক্টেড থাকতে পারে, এটা ইনজুরির উপর ডিপেন্ড করবে। সব ডিসপোলাপসে কিন্তু নামাজে প্রবলেম হওয়ার কথা না, বাট সিভিয়ার ডিসপোলাপস হলে সেক্ষেত্রে কষ্ট হতে পারে। এবার আসি আপনার কি কি ক্ষতি হয়েছে। অ্যাকচুয়ালি যেটা ডিসপোলাপস বা স্পাইনাল ক্যানিস্টাইনোসিস বা আপনি বললেন যে ডিসপোলাপসে 3, 4, 4, 5, 5 এর বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমাদের যে ছোট ছোট হাড় থাকে ঘাড় থেকে কোমর পর্যন্ত, এটাকে আমরা বলি ভার্টিব্রা, এটা কঞ্চির মতো। দুইটা ভার্টিব্রার মাঝখানে একটা করে টিউব থাকে, এই টিউবটা হচ্ছে আমাদের সামনে পিছনে বাঁকা হতে সাহায্য করে। সামনে যখন বাঁকা হতো দুইটা টিউবে, দুইটা ভার্টিব্রার মাঝখানে একটা টিউব থাকে, ওই টিউবটাকে বলা হয় ডিস্ক, যেটা লাম্বার L4-5, L5-6, L5S1, তারপরে C4-5, C5-6 এরকম যে দুইটা ভার্টিব্রার মাঝখানে একটা করে টিউব থাকে, এটাকে আমরা বলি ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তো এই ডিস্ক সামনে ঝুঁকে কাজ করতে করতে এই টিউবগুলো কি হয়, ফাটল ধরে। তো ফাটল ধরে যখন এটা দুর্বল হয় তখন ভিতর থেকে নিউক্লিয়াসের প্রেশার পড়ে, প্রেশার পড়লে ওটা ফুলে যায়, এটাকে আমরা বলি ডিসবালজিং। ডিসবালজিং হলে কিন্তু সেন্টারে পেন হয়, তখন পেরিফেরিতে খুব কম যায়, রেয়ার যেতে পারে। যখনই আরও বেশি প্রেশার পড়ে তখন ওই মানে বালজিংটা ফেটে যায়, ফেটে গেলেই তখন ডিসপোলাপস হয়ে গেল, তখন জেলটা বেরোয়, নার্ভে গিয়ে চাপ দিচ্ছে। এটা আসলে নার্ভের অসুখ না, এটা হাড়েরও অসুখ না, এটা হচ্ছে জেল বেরোয় যায়, নার্ভে প্রেশার দিচ্ছে। যেমন দুইজন ভদ্রলোক বসে আছে, একজন আরেকজনের ঘাড়ের পর চড়ে বসলো, তখন সে কষ্ট পাবে, কিন্তু দুজনই ভালো, বাট দুজনে কারোর সমস্যা নেই, কিন্তু একজন যখন আরেকজনের ঘাড়ের পর চড়বে তখনই সে কষ্ট পাবে। ঠিক তাই নার্ভও ভালো আছে, হাড়ও ভালো আছে, ডিস্কও ভালো আছে, ডিস্ক যখন ফেটে জেলটা যে নার্ভে চাপ দিচ্ছে তখনই সে ব্যথা পাচ্ছে। আস্তে আস্তে এটা কি হতে পারে, শেষ পর্যন্ত প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে। এবং এটা যত দিন যাবে জেল কিন্তু বের হতেই থাকবে যতক্ষণ না আপনি রিপেয়ার করছেন। ফিজিওথেরাপিও নিয়েছেন, উনি যে ফিজিওথেরাপি দিচ্ছেন, ফিজিওথেরাপিটা সঠিক হচ্ছে না, কারণ পিএলআইডি রোগীদের সাইকেল চালানো, এই যে সে থেরাপি দিচ্ছে আসছে যাচ্ছে, এতে আসলে ভালো হবে না। এই রোগীদের যেহেতু ফাটল আছে শুয়ে থাকতে হবে, শুয়ে থাকাটা হলো প্রথম সিস্টেম, না শুয়ে থাকলে কখনো জোড়া নেবে না। যেমন হাড় ভেঙে গেছে বা ফেটে গেছে, আপনাকে তো প্রথম কাজ কিন্তু প্লাস্টার করা, প্লাস্টার না করাবে যে চিকিৎসা এখন কোনো কাজে লাগবে না। প্লাস্টার করে যাই করেন সেটা কাজ করবে। যদি শুয়েও থাকুন বাসায় 21 থেকে 42 দিন, তাহলে ওটা রিপেয়ার এবং ভালো হয়ে যাবে। বাট এই সময় যেটা অন্যান্য আনুষঙ্গিক সমস্যাগুলোকে প্রিভেনশন করার জন্য ফিজিওথেরাপিটার দরকার। ফিজিওথেরাপি কিন্তু ফাটা জোড়া দিবে না, ফিজিওথেরাপি পিএলআইডি সলভ করে না। ফিজিওথেরাপি হচ্ছে রোগী শুয়ে থাকার সময় তার ব্লাড সার্কুলেশন, তার মাসেল পাওয়ার, জয়েন্টের ফ্রি মুভমেন্টগুলো, এগুলোকে স্বাভাবিক রাখে, তার ডিপ ভেনাস থ্রম্বোসিস, কার্ডিয়াক অ্যারেস্ট, ব্রেন স্ট্রোক, এগুলোকে প্রিভেনশন করে ফিজিওথেরাপি। সো ফিজিওথেরাপি পিএলআইডি ভালো করে না, পিএলআইডি রেস্টেই ভালো হয়ে যায়। তো দর্শক, আপনি যে থেরাপি দিচ্ছেন এই থেরাপিতে ভালো হবে না, সারা জীবন আপনাকে সাফার করতে হবে। হ্যাঁ, ব্যথা কমবে, বাড়বে, আস্তে আস্তে নার্ভ ছিঁড়ে গেলে ব্যথা কমে যায়, রোগী মনে করে ভালো হয়ে যাচ্ছে, দেখা যাবে কি আস্তে আস্তে পাটা ভারী ভারী লাগছে, এটা কিন্তু খারাপ লক্ষণ। সো অবশ্যই আপনাকে রেস্টে থেকে থেরাপি দিতে হবে 3 থেকে 4 সপ্তাহ, তাহলে এটা পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। অনেকে জিজ্ঞাসা করে যে কোমর ব্যথা বা পিএলআইডি পার্মানেন্ট সলিউশন আছে কিনা। 100% আছে। এবং কতদিন লাগে? 3 থেকে 6 সপ্তাহ সর্বোচ্চ, 42 দিনের বেশি একদিনের প্রয়োজন নাই। 42 দিন যদি পিএলআইডি সঠিক চিকিৎসা করা যায়, 42 বছর ভালো থাকবে। ধন্যবাদ স্যার। দর্শক, আমরা আলোচনা করছি অপারেশনবিহীন হাঁটু ও কোমর ব্যথার আধুনিক চিকিৎসা ফিজিওথেরাপি নিয়ে। এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকলে আমাদের টিভি স্ক্রিনের নিচে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের বিশেষ অতিথির মাধ্যমে সেসব প্রশ্নের উত্তর দেওয়ার। স্যার, আমরা কথা বলছিলাম আমাদের ফিজিওথেরাপিতে আপনার অবদান নিয়ে। এখন যদি আসি, ফিজিওথেরাপিস্ট হতে গেলে কি করতে হবে স্যার? ফিজিওথেরাপি বর্তমানে কিন্তু এখন সরকারিভাবে আসলে খুব কয়েকটা আছে, ইনস্টিটিউট আছে, বাট প্রাইভেট সেক্টরে কতগুলো আছে, 12-14টার মতো আছে ইনস্টিটিউট। তার মধ্যে ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, যেটা খুবই একদম একমাত্র ফিজিওথেরাপি কলেজ যেটা বাংলাদেশে, যেটা এসপি হসপিটালের একটা একাডেমিক প্রতিষ্ঠান, যেটা শ্যামলী রিং রোডে অবস্থিত। এখানে কিন্তু এখন সার্কুলার দেওয়া আছে, যেটা যারা ইন্টারমিডিয়েট পাস করেছে এবার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, এবং গতবার যারা পাস করে ভর্তি হয় নাই কোথাও, তাদের জন্য কিন্তু এবার অপরচুনিটি, এখানে ভর্তি দিতে পারবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট হবে। সো এখানে পড়াশোনা করলে যেটা হলো, সে প্রথমত যে বেকারত্ব মুক্ত, আমরা কিন্তু সবাই কিন্তু বেকারত্ব নিয়ে চিল্লাচিল্লি করছি, বেকারত্ব মুক্ত কিভাবে করা যায়। সো আমি মনে করি যদি আমরা এখন কত হাজার যদি আমরা ফিজিওথেরাপি গ্রাজুয়েট বের করি, একটাও বেকার থাকবে না। দেশে বিদেশে প্রচুর ডিমান্ড। সো সরকারের উচিত ফিজিওথেরাপিতে গ্রাজুয়েট বা ডিপ্লোমা বের করার জন্য মনোযোগী হয়। তবে গ্রাজুয়েট বের করলে বিদেশে প্রচুর ডিমান্ড, ডিপ্লোমা থেকে গ্রাজুয়েটের ডিমান্ড বেশি।
বেশি হায়ার এডুকেশনে যেতে পারবে। তো আমি মনে করি যে ফিজিওথেরাপিতে গ্রাজুয়েশন যদি আমাদের দেশে আরও বেশি বেশি করে সরকারিভাবে কলেজ বা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যদি এই কোর্সটা চালু করা, যেমন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আছে ফিজিওথেরাপি, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, ওখানে মাস্টার্স সবই আছে। তো সরকার এটা করলে কিন্তু আমাদের বেকারত্ব মুক্ত করা সম্ভব। ধন্যবাদ স্যার। আমাদের একটি ফোন কল রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ফাইন বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে হাতের কবজি এটা নাড়ালে ব্যথা করে, আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার ভাতিজা, ওর বয়স 6, তো ও ওরকম হাঁটাচলা করে না, কিন্তু ওর পায়ের তালুতে খুব ব্যথা করে, বারবারই বলে যে খুব ব্যথা করে, একটু মাসাজ করে দিলে এটা ঠিক হয়ে যায়। আর আমারটা হচ্ছে হলো কবজিতে, হাতের কবজিতে খুব ব্যথা করে। আপনার বয়স কত? বুঝতে পারলাম না। বয়স কত? বয়স? বয়স আপনার বয়স? হ্যাঁ, আমার বয়স হলো 28। ধন্যবাদ। আমার উত্তর দেখেন, কবজিতে ব্যথা করার সময় কি ওভার ওয়ার্ক করলে কবজিতে ব্যথা হতে পারে, ইনজুরি থেকে ব্যথা হতে পারে। আর একটা যদি ন্যাচারালি অটোমেটিক ব্যথা হয় তাহলে বুঝতে হবে তার আর্থাইটিস টেন্ডেন্সি আছে, হয়তো তার কোনো আর্থাইটিস হচ্ছে বা সেখানে কোনো আঘাতের কারণে ভিতরে ফ্লুইড সিক্রেশনটা ডিস্টার্ব হয়ে সেটা ড্রাই হয়ে যাচ্ছে। সো এখানে ফিজিওথেরাপি করতে হবে, মুভমেন্ট করতে হবে, মাসেল স্ট্রেংথেনিং করতে হবে, জয়েন্ট স্ট্রেচিং করতে হবে। এটাই হলো তার ট্রিটমেন্ট। এখানে ওষুধ তেমন একটা কাজ করবে না। যত এই জাতীয় রোগীরা যত ওষুধ খেতে থাকে আস্তে আস্তে আরও এটা স্টিফনেস বেড়ে যেতে থাকে। দর্শক, আমি সাজেস্ট করবো যে আপনার এই রিস্টের পেইনের জন্য অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট দেয়, ফিজিওথেরাপি নেন, শিখে নেন, নিজেটা নিজে করতে পারবেন। আর যে বাচ্চা যে 6 বছর, তার ব্যথা হচ্ছে 6 বছর বয়স ছোটদের ব্যথা হতে পারে, যেটা গ্রোয়িং পেন বলা হয়। কারণ এদের তো এখন বয়স বাড়ার সাথে এদের স্ট্রাকচার বড় হবে। সো হাড় বৃদ্ধি পেলে এখানে প্রচুর ক্যালসিয়ামের সাপোর্ট দরকার, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। সো এই সময় ক্যালসিয়াম ভিটামিন ডি যদি কম থাকে, কম সাপোর্ট পায়, তখন কিন্তু বিভিন্ন জায়গায় পেইন দেখা দিতে পারে। সো এই সময় তাদেরকে বেশি দৌড়াদৌড়ি, খেলাধুলা করতে হবে যেন মাসেল পাওয়ার বাড়ে, এবং খাবারের সাথে তাদের ক্যালসিয়াম জাতীয় খাবার ইনটেক করা তো বেশি, তাহলে এই ব্যথাগুলো থাকে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের একটি বিরতির সময় হয়ে গিয়েছে। দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছি জিটিভি সাপ্তাহিক নিয়মিত আয়োজন আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি সাপ্তাহিক নিয়মিত আয়োজন এসপি হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি অপারেশনবিহীন হাঁটু ও কোমর ব্যথায় আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা। এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকলে আমাদের টিভি স্ক্রিনের নিচে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের বিশেষ অতিথির মাধ্যমে সেসব প্রশ্নের উত্তর দেওয়ার। আর আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার এস চক্রবর্তী। স্যার, আপনাকে আবারও স্বাগত আমাদের অনুষ্ঠানে। স্যার, বিরতির আগে আমরা কথা বলছিলাম ফিজিওথেরাপি নিয়ে, ফিজিওথেরাপিতে কিভাবে ক্যারিয়ার গড়া যায় সেই বিষয়টি নিয়ে। এখন যদি আমরা আসি কোমর ব্যথা বা হাঁটু ব্যথার ক্ষেত্রে, কোমর ব্যথা দীর্ঘদিন ধরে 10-15 বছর ধরে, স্যার আমি প্রশ্ন করছি কিন্তু আমাদের একটি ফোন কল রয়েছে। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? দর্শক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? অত্যন্ত দুঃখিত, আপনি আরেকবার চেষ্টা করুন। স্যার, কোমর ব্যথা, অনেক দিন ধরে কোমর ব্যথায় ভুগছে, এমনও হয়েছে অপারেশন পর্যন্ত করেছে, একদম ডিজেবল হয়ে গেছে। সেই সব পেশেন্টদের ক্ষেত্রে কি ফিজিওথেরাপির মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব? জি, প্রথমত হচ্ছে কোমর ব্যথা রোগীরা আসলে বলা হয় যে অল দ্য ব্যাক পেন পেশেন্টস আর মেডিকেল অরফ্যান, মানে আসলে কোমর ব্যথা রোগীরা কার কাছে যাবে এটা আসলে প্রথমত জানতে পারেন। তো আমরা যেটা বলি ফার্স্ট চয়েস অফ ট্রিটমেন্ট, যেমন আপনার যদি চোখের সমস্যা, আপনি নিশ্চয়ই চোখের ডাক্তারের কাছে যাবেন, তেমনি নাক কান গলার সমস্যা হলে নাক কান গলার ডাক্তারের কাছে যাবেন। তো এইভাবে যদি হাড় ভেঙে যায় আপনি অর্থোপেডিক্সে, তাহলে কোমর ব্যথা রোগীরা প্রথমে কার কাছে? অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যাওয়া উচিত, তাহলে এই সাফারিংসটা হবে না। এই যে অপারেশন করছে, যেটা আমরা বলছি পিএলএড রোগী 100% অপারেশনের প্রয়োজন নাই, এটা কনজারভেটিভ ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে সুস্থ করা সম্ভব, এবং সর্বোচ্চ সময় লাগে 21 থেকে 42 দিনের ডোজ, জাস্ট অ্যান্টিবায়োটিকের মতো। একজন ফিজিওথেরাপিস্ট পর্যন্ত যেতে গেলে কিন্তু একটা রোগীকে অনেকগুলো হাত ঘুরতে হয়। এটা হচ্ছে যে আমাদের দেশে অ্যাওয়ারনেসের অভাব, যে প্রথমত রেফারেল সিস্টেম খুব খারাপ, আমাদের দেশে কেউ রেফার করতে চায় না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ডিস্টার্ব, যে রেফার কেন করবে না, যার যার কেস। এখন আমার কাছে যদি একটা ক্যান্সারের রোগী আসে, আমি নিশ্চয়ই থেরাপি দিব না, সে আসতেই পারে। আমি অনেক রোগী পেয়েছি স্পাইনাল কর্ডের মধ্যে টিউমার ক্যান্সার হয়ে আমার কাছে আসছে ব্যথার জন্য, আমি কিন্তু ব্যথার জন্য তার ট্রিটমেন্ট আসে আমার কাছে এসেছে, আমি এমআরআই করে দেখেছি তার ক্যান্সার, আমি কিন্তু মানে রেফার করছি নিউরোসার্জারিতে, যেহেতু এটা অপারেশন কর কেস, এটাকে টিউমার আছে। সো টিউমারটাকে ফেলে দেন উনি পাঠাবে ক্যান্সারের ডাক্তারের কাছে। সো আমার কাজ হলো রেফার টু নিউরোসার্জন।
আমি কিন্তু অন্য জায়গায় পাঠাবো না। তো নিউরোসার্জনের কাছে সঠিক ট্রিটমেন্ট সে পাবে। কিন্তু এই রোগী কিন্তু আমার কাছে আসার আগে আরো 20 জন 50 জন সে চিকিৎসককে দেখায় আসছে, কিন্তু তারা আইডেন্টিফাই করতে পারছে না। সো একজন রোগীকে আইডেন্টিফাই করে সঠিক জায়গায় রেফার করা হলো একজন গুড চিকিৎসকের কাজ। তো আমাদের দেশে এই প্র্যাকটিসটা খুবই খুবই কম, কেউই রোগী ছাড়তে চায় না, রোগীরাও বুঝে। এই জন্য আমাদের নিজেদের সতর্ক হতে হবে যে কে কোথায় কখন কার কাছে যাবে। সো আপনি যদি সঠিক জায়গা না যান আপনি বিপদগ্রস্ত হবেন। ঠিক তাই আমি বলি কোমর ব্যথা রোগীরা ফার্স্ট চয়েস অফ ট্রিটমেন্ট ফিজিওথেরাপি, যেখানে 99% ভালো হয়ে যাওয়ার চান্স। অনলি 1% ক্ষেত্রে যেটা টিউমার, টিবি, ক্যান্সার থাকতে পারে, সেই ক্ষেত্রে তার আদার্স সার্ভিস প্রয়োজন আছে। সেটা একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডিসিশন নেবে যে কোন জায়গা যাবে। যদি টিবি হয় টিবি স্পাইন টিবি ডাক্তারের কাছে পাঠাবে, যদি ক্যান্সার হয় ক্যান্সার ডাক্তারের কাছে পাঠাবে, যদি টিউমার অপারেশন লাগে নিউরোসার্জনের কাছে পাঠাবে। তখন কিন্তু চিকিৎসাটা খুব সিম্পল হয়ে যাচ্ছে। বাট তা না করে তারা দাঁড়ে দাঁড়ে ঘুরতে 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 লাস্টে অপারেশন করে প্যারালাইসিস, তারপর আমাদের কাছে আসছে, ততদিনের তার লাইফ কিন্তু ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এরকম আমরা প্রচুর রোগী পাচ্ছি কোমর ব্যথার কারণে প্যারালাইসিস হয়ে আছে, কোমর ব্যথার কারণে ফুড ড্রপ হয়ে গিয়েছে, কোমর ব্যথার কারণে ব্লাডার ইনকন্টিনেন্স হয়ে আছে, অপারেশন পরবর্তী আরও খারাপ কন্ডিশন হয়ে আছে, অনেক রোগী পায়। তো যারাই হোক, অপারেশনের পরও যদি কেউ খারাপ হয়, ফিজিওথেরাপি এমনই একটা চিকিৎসা, সেখান থেকে আবার রিকভারি করা সম্ভব, আবার তাদেরকে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। কোমর ব্যথাটা কিন্তু একসময় বয়স্কদের রোগ বলেই ধারণা করা হতো, কিন্তু বর্তমান সময়ে ইয়াং জেনারেশনে কিন্তু এই ব্যাক পেইন জিনিসটা অনেক বৃদ্ধি পেয়েছে। সেটা কেন স্যার? অ্যাকচুয়ালি কোমর ব্যথা আগে যেটা ইয়াং বয়স মানে বয়স্কদের যেটা হতো সেটাই কিন্তু এখন ইয়াংদের হচ্ছে। কারণ কোমর ব্যথা মূলত কারণটা হচ্ছে ফিজিক্যালি আনফিট। তো সাধারণত 80 বছর 70 বছর বয়সে বৃদ্ধরাই কিন্তু আনফিট হয়ে যেত, সেই আনফিটটা এখন ইয়াং বয়সের মধ্যে হয়ে যাচ্ছে। এখন দেখেন আপনি ফিটনেস পাবেন না, আপনি 15 বছর একটা ছেলের মধ্যে আপনি ফিটনেস পাবেন না। তাকে বলে 10 কিলোমিটার দৌড়াইতে পারবো না, কিন্তু আমরা কিন্তু দৌড়াইছি, আমরা ঘন্টার পর ঘন্টা ফুটবল খেলেছি, আমরা যে প্রতিদিন 50, 60, 100টা করে বুক ডাউন দিয়েছি, এখন কিন্তু পারে না, 10টা বুক ডাউন দিতে পারবে না। তাদের ফিজিক্যাল এক্সারসাইজ করতে বললেন পারবে না, দৌড়াইতে বললেন পারবে না, খেলতে বললেন পারবে না। তারা ঘরে বসে 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 নিজেদেরকে মুটিয়ে ফেলছে, যে কারণে আমাদের এই কোমর ব্যথা শুরু হচ্ছে। কারণ কোমর ব্যথা মানে বুঝতে হবে দিস ইজ মেকানিক্যাল। সো মেকানিক্যাল অসুখ কিন্তু সৃষ্টিকর্তা থেকে আসে না, এটা ন্যাচারালি আমরা গ্রো করছি আমাদের ফল্টের কারণে। আমাদের দৈনন্দিন যে কার্যক্রম সেখানে আমাদের ডিস্টার্ব হচ্ছে, আমরা এখন মুভমেন্ট করি না। দেখেন আগে আমরা মানে প্রতিদিন মাইলকে মাইলে আমরা হেঁটেছি, স্কুলে যেতে হতো হেঁটে, কাজে যেতে হতো কাজের জন্য আমরা হেঁটেছি, আমরা রিকশায় উঠতে পারি নাই, সাইকেল উঠতে পারি নাই, গাড়িতে উঠতে। এখন কিন্তু ঘর থেকে বেরোলে আপনি রিকশা পাচ্ছেন, সাইকেল পাচ্ছেন, ভ্যান পাচ্ছেন, সবকিছুই আছে। সো যে কারণে এখন মানুষ পারে না 2 পা হাঁটতে চায় না, মানে একতলায় নিচতলা থেকে একতলায় উঠবে তবু লিফট ব্যবহার করে। মানে 10 মিনিট দাঁড়ায় আছে লিফটের জন্য, কোথায় দোতলায় যাবে? দোতলায় উঠতে কিন্তু 1 মিনিটও লাগে না, কিন্তু 10 মিনিট দাঁড়ায় থেকে লিফটে উঠে তারপরে সে দোতলায় যাবে। এইরকম অলস হয়ে যাচ্ছে মানুষ, আর এই অলসতা হচ্ছে কোমর ব্যথার মূল কারণ। ধন্যবাদ স্যার। এখন যদি হাঁটু ব্যথার ক্ষেত্রে আসি, অনেক পেশেন্ট রয়েছে হাঁটু ব্যথা ভুগতে ভুগতে তারা কিন্তু বিদেশে গিয়েও অপারেশন করেছে বা ডক্টর দেখিয়েছে, তারা অপারেশন লাগবে বলেছে, কেউ আবার প্রচুর ইনজেকশন দিয়েছে, সেক্ষেত্রেও ভালো হয়নি। এটার কারণ কি স্যার? কারণ হচ্ছে রিসার্চ ফলো করছে না। যদি রিসার্চ কেউ ফলো করে হাঁটু ব্যথার রোগীর ক্ষেত্রে, তাহলে কখনোই সেই ব্যথা আর বেশি দিন টিকতে পারে না, অবশ্যই রোগী সুস্থ হয়ে যাবে। কিন্তু যারা চিকিৎসা করছে তারা আদৌ রিসার্চ ফলো করে করছে না, আমি চ্যালেঞ্জ। কারণ আপনি যে হাঁটুতে ইনজেকশনটা দিচ্ছেন, কেন দিচ্ছেন? ইনজেকশন দিয়ে কখনোই হাঁটুর চিকিৎসা হবে না, হবে না, হবে না। ইনজেকশনটা হচ্ছে থেরাপিউটিক ট্রিটমেন্ট। তো আপনি থেরাপিটা নেওয়ার জন্য ইনজেকশনটা হেল্প করছে। যেমন আপনি আগুন দিয়ে তরকারি রান্না করছেন, আগুন কিন্তু খাবেন না। সো আপনি যদি আগুনই খেতে চেষ্টা করেন তাহলে তো আপনি পারবেন না। ঠিক তাই সবাই ইনজেকশন দিয়ে চিকিৎসা করার চেষ্টা করছে, এটা রং। অ্যাকচুয়ালি তার হাঁটু ব্যথার মূল কারণটা হচ্ছে মেকানিক্যাল। রিসার্চ বলছে যদি কোমরে কোনো প্রবলেম থাকে তাহলে 2 হাঁটু ক্ষতিগ্রস্ত হতে পারে, এটা 99% ক্ষেত্রে সত্য। তাহলে হাঁটুর যে আপনি ইনজেকশন দিচ্ছেন, কোমরটাকে চেক করছেন? কেউ কোমর চেক করে না। কোমর না চেক করার কারণ হাঁটুতে ইনজেকশন দিতে 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 রোগীর 12টা বেজে যাচ্ছে, তবু কোমর নিয়ে কারোর চিন্তা নাই। আমি অনেক রোগী দেখেছি হাঁটু ড্যামেজ করে এসেছে, পরবর্তী দেখা যাচ্ছে তার কোমরে সিভিয়ার ইনজুরি, তার সিভিয়ার ডিসপলাপস হয়ে আছে, কারো টিবি হয়ে আছে, কারো টিউমার হয়ে আছে, কারো ক্যান্সার হয়ে আছে। সেগুলো না দেখে তারা হাঁটুর চিকিৎসা করছে বছরের পর বছর, এরকম অনেক ডকুমেন্টস আমার কাছে আছে। তো এই যে রং ট্রিটমেন্ট, সো আমরা যদি রিসার্চ ফলো না করি তাহলে এই প্রবলেমগুলো হয়। স্যার আমাদের একটি ফোন কল রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি উত্তরা থেকে বলছিলাম। জি, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ আনোয়ার, আমার বয়স 43। জি, আমার সমস্যা হলো কোমর আর হাঁটুতে, বাম্বার হাঁটুতে। কি সমস্যা হচ্ছে? আমার মাথায় প্রচুর ব্যথা, বাম হাঁটুতে ব্যথা। বাম্পার হাঁটুতে ব্যথা। কি চিকিৎসা নিচ্ছেন? চিকিৎসা একবার আপনার কিছু ব্যথার ওষুধ খাইছিলাম, এরপর আর নেওয়া হয়নি।
জি ধন্যবাদ। আমার উত্তরটা দিই। দেখেন ওনার কোমর ব্যথা আস্তে আস্তে হাঁটুতে ছড়া যাচ্ছে, তার মানে কি ওই যে রিসার্চ যে ব্যাক পেন থাকলে তার বতনি জয়েন্ট পেন হবে, বামটাতে আছে এরপর ডানটাতে হবে, বামটা অ্যাভয়েড করে ডানটা হবে, আস্তে 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 তার দুইটা হাঁটুই নষ্ট হয়ে যাবে, সে কিন্তু ডিসেবল হয়ে যাচ্ছে। সে ওষুধ খাচ্ছে, ওষুধে ভালো হবে না, এটা মেকানিক্যাল সমস্যা, এখানে ফিজিওথেরাপি ছাড়া কোনো উপায় নাই। তো এইসব রোগীরা কি করে আরো 12টা বাজানোর পর ফিজিওথেরাপিতে আসে, কিন্তু প্রথম যদি আসতো বলে না সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, যখন কোমরে ছোট একটা সমস্যা থাকে তখন একদিন লাগে থেরাপির একটা ডোজ আছে, যে প্রথম ডোজটা হচ্ছে একদিনের থেরাপিতে রোগী ভালো হয়ে যায়, যদি শুরুতে আসেন একদিন লাগবে, যদি একটু সমস্যা বাড়ে তখন আমরা করে হয়তো 7 দিন লাগবে, 21 দিন নিজে ট্রিটমেন্ট করে ভালো হয়ে যাবে। এখন যেহেতু হাঁটুতে ছড়ায় যাচ্ছে তার মানে কি খারাপের দিকে চলে যাচ্ছে, এখন তার 21 দিন ট্রিটমেন্ট করতে হবে, 21 দিন বেড রেস্টে থেকে থেরাপি দিলে সে 100% ভালো হয়ে যাবে, এর বেশি আর দরকার হবে না। কিন্তু আরও যদি দেরি করে এটা 21 থেকে 42 দিনে চলে যাবে। সো রোগ যত বড় হবে জাস্ট অ্যান্টিবায়োটিকের মতো, যত আপনার রোগের পার্সেন্টেজ বেড়ে যাবে আপনার অ্যান্টিবায়োটিকের ডোজ তত বেড়ে যাবে। ঠিক তাই কোমর ব্যথার যে পিএলআইডি ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিকের মতো ফিজিওথেরাপি কাজ করছে, এখানে কোনো ওষুধ কাজ করবে না। দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখায় 3 সপ্তাহ রেস্টে থেকে ফিজিওথেরাপি দেন, আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। স্যার এই যে অনেক রোগী আছে হাঁটু ব্যথা কোমর ব্যথা যে কোনো সমস্যা হোক, তাদের তো ডায়াবেটিসও থাকতে পারে, তাদের হার্টের সমস্যা থাকতে পারে, কিডনি ডিজিজও থাকতে পারে, সেক্ষেত্রে এসপি হসপিটালে কি কি সুযোগ সুবিধা রয়েছে? দেখেন এসপি হসপিটাল হচ্ছে কমপ্লিট রিহ্যাব হসপিটাল, এখানে সব বিষয়ে ট্রিটমেন্ট আছে, কারণ এটা টিম ওয়ার্ক, এটা একজনের কাজ না। একটা রোগী যখন কোমর ব্যথা নিয়ে আসে আস্তে 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 সে মাল্টিপল কমপ্লিকেশন গ্রো করে, তার কোমর ব্যথার সাথে হাঁটু ব্যথা চলে শুরু হচ্ছে, ঘাড় ব্যথা শুরু হচ্ছে, পাশাপাশি শোল্ডারও পেন হতে পারে, ফ্রোজেন শোল্ডার হতে পারে, মাথা ব্যথা হতে পারে, বুক ব্যথা হতে পারে, ডায়াবেটিস হতে পারে, সিকেডি হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে। সো আমাদের এখানে পুরো টিম কাজ করছে। সো আমাদের এসপি হসপিটালে যত ক্রিটিক্যাল রোগী আসুক এই ব্যথা সংক্রান্ত বা প্যারালাইসিস, এটা ভর্তি করে আমরা যখন ট্রিটমেন্ট দিই আমাদের সব বিশেষজ্ঞ একসঙ্গে কাজ করছে, ফলে কি হচ্ছে রোগীর সব চিকিৎসাই একসাথে পাচ্ছে এবং সুস্থ হয়ে যাচ্ছে রোগী। আচ্ছা, আবার আছে অনেকেই চায় কিন্তু এমআরআই করতে গিয়েও ভয় পাচ্ছে, সেক্ষেত্রে এসপি হসপিটালে কোন সুবিধা আছে? আমাদের এসপি হসপিটাল আমরা ওপেন এমআরআই নিয়ে এসেছি জাপানের হিটাসি কোম্পানি থেকে। এই এমআরআই মেশিনে কিন্তু কোনো ভয় নাই, যেখানে কোনো সাউন্ড নাই, সাউন্ডলেস, যেখানে সাফোকেশন নাই, রোগীর সুরঙ্গের মধ্যে ঢুকতে হচ্ছে না, খোলা মেশিন। সো বডিতে কোনো মেটাল থাকলেও এমআরআই করা সম্ভব। সো যে কেউ সেখানে এমআরআই করতে পারে এবং অনেক রোগী বাইরে থেকে আসছে। স্যার আমাদের একটি ফোন কল রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? অত্যন্ত দুঃখিত দর্শক, আরেকবার চেষ্টা করুন। স্যার এসপি হসপিটালে যদি সরাসরি যোগাযোগ, কেউ আবার যদি আপনার সাথেই সরাসরি যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে কি করবে স্যার? যে দর্শক যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে এসপি হসপিটালে আসতে হবে প্রতিদিন। আমি প্রতিদিন ওখানে সপ্তাহে 7 দিনই বসি, শুক্রবার সহ সকাল 10টা থেকে 2টা, বিকাল 5টা থেকে রাত 9টা, এই সময় আমি রোগী দেখি। এবং নিচে স্কলে যে কোনো এসপি হসপিটালের নাম্বারে ফোন করে সিরিয়াল দিয়ে আসতে পারেন, অথবা আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি, লিখে নিতে চাইলে লিখে নিতে পারেন। এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে সরাসরি কথা বলে সিরিয়াল দিয়ে আসতে পারবেন, অথবা গুগল এসপি হসপিটাল সার্চ দিলে ওখানে আমাদের সমস্ত ডিটেলস দেওয়া আছে, ওখানে আপনারা চেক করতে পারবেন। গুগল, ফেসবুক সব জায়গায় আছে। আমার নাম্বারটা বলছি 0179-355-7825। আমি আরেকবার বলছি 0179-355-7825। এটা আমার পার্সোনাল নাম্বার, এই নাম্বারে কথা বলে আমার সঙ্গে দেখা করা যায়। স্যার আমাদের একটি ফোন কল রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি সিরাজগঞ্জ থেকে। জি, আপনার নাম বয়সটি বলে প্রশ্নটি করুন। সিরাজগঞ্জ থেকে বলছি। আপনার নাম, বয়স এবং প্রশ্নটি করুন। বয়স 55। জি, সমস্যা বলুন। আপনার টিভির ভলিউমটা কমিয়ে তারপর আমাদের সাথে কথা বলুন। বয়স 55। দর্শক আপনি টেলিফোনে কথা বলেন, আপনার টিভিটা বন্ধ রাখুন, আচ্ছা বন্ধ করে কথা বলুন, নাহলে বুঝতে পারবেন না। বলেন আপনার সমস্যা, বলতে থাকেন, দ্রুত বলুন, টিভিতে সময় চলে যাচ্ছে। পায়ে হাঁটুই হাঁটুই সাড়ে সাতটা সাত। জি জি আমি শুনতে পাচ্ছি, বলুন। ওই হাঁটুতে আমার সমস্যা। জি হাঁটু 2-3বার হিট দিছি, তারপরেও আপনি হসপিটালে গেছিলেন, হসপিটালে গেছিলেন, আচ্ছা কিন্তু আচ্ছা, আপনি ছিলেন না সেই দিন। তাই তো আমি কোথায় ছিলাম? ছিলেন না, আচ্ছা, আচ্ছা। হাঁটুটা একটু ডাকা হয়ে গেছে। তাহলে আপনাকে আবার আসতে হবে তো। আমি তো প্রতিদিনই থাকি, হয়তো বিদেশে থাকলে আর থাকি না। ইঞ্জেকশন দিয়েছি, অনেক চিকিৎসাও করছি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি।
ধন্যবাদ, আমি উত্তরটা দিচ্ছি। দেখেন, আপনি আসছিলেন, অবশ্য আমার সাথে দেখা হয়নি, হয়তো ওয়েট করলে দেখা হতো, চলে গেছেন আপনি, ব্যাড লাক। আপনাকে অবশ্যই আসতে হবে, কারণ আপনার হাঁটুর সমস্যা হচ্ছে, আপনার কোমরের সমস্যা আছে। কোমরটা এমআরআই করে দেখে পায়ের শক্তি বাড়াতে হবে, না হলে আপনার বডির লোড দিয়ে 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 হাঁটুটা বাঁকা করে দিচ্ছে, ভিতর লিগামেন্ট ছিঁড়ে যাচ্ছে, কার্টিলেজ ভেঙে যাচ্ছে, হাঁটুটা ড্যামেজ হয়ে যাচ্ছে। যেমন একটা বাসে যদি বেশি লোড দেন বাসটা বাঁকা হয়ে যায়, ঠিক তাই আমাদের মাসেলের একটা সক্ষমতা আছে, এই মাসেল যদি দুর্বল হয়ে যায়, বডির লোড নিতে পারে না, তখন হাঁটুতে চাপ খেয়ে হাঁটু ভিতরে কার্টিলেজটা ভেঙে হাঁটুটা বাঁকা হয়ে যাচ্ছে। সো এখন হাঁটা চলা বন্ধ করতে হবে আপনাকে, দ্রুত এসপি হসপিটালে এসে আমাকে দেখান, আমি এটাকে ইনশাআল্লাহ সমাধান করে দেবো। ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে ছোট্ট করে? দর্শক, আসলে কোমর ব্যথা, হাঁটু ব্যথা হলে যেটা করা উচিত, যে অবশ্যই ব্যথা ওষুধ খাওয়া উচিত না, প্রথমত অপেক্ষা করবেন, কারণ আপনার শরীরে নিজস্ব ব্যথা ওষুধ তৈরি হয়, সৃষ্টিকর্তা তৈরি করে দেন, সেটাতেই কন্ট্রোল হবে। যদি না হয় অবশ্যই ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখাবেন, ফিজিওথেরাপি চিকিৎসা নেন, পেন কিলার বন্ধ রাখুন, কারণ ব্যথার ওষুধ আপনাকে আস্তে আস্তে নেশাগ্রস্ত করবে। পেন কিলার কখনোই পেনকে সারায় না, পেনকে বাড়ায়, এটা রিসার্চের কথা, আমার কথা না। সো ব্যথা ওষুধ হতে পারে একদিনের ডোজ, 2 দিনের ডোজ, বাট ব্যথা ওষুধ কখনোই মাসের পর মাস খাবেন না। যদি দেখেন যে মাসের পর মাস ব্যথা ওষুধ খেয়ে আপনি ব্যথা কমছে না, বুঝছেন না, আপনার ভুল ট্রিটমেন্টের শিকার, অবশ্যই সেটাকে স্টপ করুন, সঠিক চিকিৎসা নেন। এসপি হসপিটাল সঠিক চিকিৎসা দেওয়ার জন্য আপনাদের অপেক্ষা আছে। ধন্যবাদ সকলকে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে, আগামী শনিবার ঠিক সকাল 9টা30 জিটিভির পর্দায়, এবং আজকের অনুষ্ঠানটি পুনরায় সম্প্রচারিত হবে ভোর 5টা30। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডক্টর পাপিয়া আফরোজ শৌমিক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসপি হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।